যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এটা যে কতটা সত্য আমি জানি না, কারণ নিউজে দেখতে পাচ্ছি এখানে অনেক একটু কিছুই কথা আমরা বলি, নিউজে এই পড়ি। না আপনারা বললেন যে সম্পর্ক দুইজনের খুবই খারাপ, ডোনাল্ড ট্রাম্প এবং হ্যাঁ, নেতানিয়াহু। সেটাই। তাইলে তাইলে তাই তো। শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে কিভাবে? এবার শ্বশুর আমারে বাড়িতে বলেন। যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো সেটাই। আর এটা কতটা ঠিক সেটা ইয়ে। তারপরে এই শ্বশুরবাড়ি যুদ্ধের নাকি পেছনে ভাসুরের নাম মুখে আহ, নিতে হয় না, এটা কথা আছে না, ওরকম আবার অবস্থা আর এই কি। যুদ্ধে ইরানের সাবেক প্রেসিডেন্টের একটা ভূমিকা ছিল, মানে জি, খারাপ ভূমিকার কথাই অনেকে বলেন। উনি আবার এ- আয়াতুল্লাহ খামেনির ইয়েতেও ছিলেন, জি, জানাজাও ছিলেন। তো জি, এটা আসলে জি, কতটা মানে ঠিক আর কি, কতটা ঠিক এটা নাকি ইনভেস্টিগেশন এটাও করে একটা ইরানের প্রোপাগান্ডা? ইরানের ইরানের ওরাই বের করবে, কারণ যখন দেখলো যে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি ইন্তেকাল করেছেন, নিহত হয়েছিলেন, ওনার সেকেন্ড ম্যান না ফার্স্ট হ্যান্ড ম্যান যিনি আইআরজিসির ইনচার্জ ছিলেন ওনার সিকিউরিটির জন্য, উনি ছিলেন ঘরের শত্রু বিভীষণ। সুতরাং আহমেদের নেজাদ হতেও পারে, কারণ কি আহমেদের নেজাদ কিন্তু কতগুলো সন্দেহের উদ্রেক করেছে যে তার বাসার সামনে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার উড়ে চলে গেল, তার কিন্তু কোনো আক্রমণে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। আর বিভিন্নভাবে ওরা কিন্তু খুব ডিপে যাবে, এটার গভীরে যে দেখবে। আসলেও ব্যাপারটা কি আমি আপনাকে বলি, 2023 এর কথা, আহমেদিনেজাদ বোধহয় 2022-23 একবার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করে। তখন এই প্রয়াত আমাদের আয়াতুল্লাহ খামেনি, ইরানের যিনি ধর্মীয় নেতা এবং লিডার ছিলেন, উনি অবজেকশন দিয়েছেন। উনি বলেছেন না, একে নেওয়া যাবে না। তখন আপনারা জানেন কিনা, তখন ডাইরেক্ট কনফ্লিক্ট কোর্সে চলে গিয়েছে, মানে সংঘাতে চলে গিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি এন্ড আহমেদিনেজাদ। এটা কিন্তু পয়েন্ট করে রেখেছিল, নোট করে রেখেছিল অন্যান্যরা, কিন্তু ওরা ভুলে যায়নি। এরপরেও প্রেক্ষাপট যখন দেখলো যে বিভিন্ন আক্রমণের পরেও এই লোকটা কেন একটা আঁচও আসেনি, ওই জায়গায় ধরেছিল ঘরের শত্রু বিভীষণ, যাকে বললাম আইআরজিসির হেড, সে কিন্তু ওই 2024 আক্রমণের সময় কিন্তু আপনার যখন প্রথম অ্যাটাক করলো, অনেকগুলো জেনারেল মারা গেল, সে কিন্তু একমাত্র লোক যে বেঁচে গিয়েছিল। ওইটাই কিন্তু প্রশ্নের উদ্বেগ করে যে উনি বাঁচলো কি করে ওদের মাঝে। সুতরাং উনি ঠিক কিছুক্ষণ আগে ওখান থেকে সরে গিয়েছিল, কয়েক মিনিট আগে। সুতরাং ওনার কাছে সমস্ত ইনফরমেশন ছিল। আর একটা মজার কথা, ফরাদ ভাইয়ের কথা সূত্র ধরে, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কত লোক হয়েছিল? যতটুকু জানি আমরা 2 কোটিরও বেশি। অনেকে পৃথিবীর 3 অন্য কোটি কোনো, বলে, 2 কোটি বলে, হ্যাঁ, হ্যাঁ এরকম। মিনিমাম 2 কোটি, 2 কোটিরও হুম, বেশি। কই, আমাদের পাশ্চাত্য জগতের কোনো মিডিয়া কিন্তু এটা কভার করেনি এবং করবেও না। সুতরাং মিডিয়া হুম, গুলা কন্ট্রোল করে কিন্তু ইহুদিরা, এটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। এবং সেই অনুযায়ী যদি ডোনাল্ড ট্রাম্পের তো গুরু হচ্ছে নেতানিয়াহু, নেতানিয়াহু তো যাবেই আমেরিকাতে, গেলে কিছু বলার নাই। আমি আর কিছু কতগুলো কথা বলি আপা, সেটা হচ্ছে জি আজকে না প্লিজ। বললেই নয়। ডোনাল্ড ট্রাম্পের কিছু উনি কি চিন্তা করে এটা উনিই জানে, কিন্তু যারা আমেরিকা বর্তমানে শাসন ক্ষমতায় আছে, ক্যাবিনেটে আছে, তারা চিন্তা করছে, যারা বড় বড় ব্যাংকার আছে, পুরো ব্যাংকিং সিস্টেমটা আছে, তাদের কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা প্রমোদ তৈরিতে বসে সেই যুগের বর্তমান যার নামে সৌদি আরবিয়া, সেই বাদশাহ সৌদ, এবং তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল, ইউকের, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওনারা বসে একটা মিটিং করে। বোধহয় এটা 1946 সালের দিকে হয়, আমি ঠিক ভুলে গেছি ওই সময়ের দিকে। মিটিং এর বিষয়বস্তু ছিল, এখন থেকে মার্কিন রিভার ক্রুজ, যুক্তরাষ্ট্রের আমেরিকান, একটা রিভার ক্রুজ ছিল, রিভার ক্রুজ। কারেক্ট কারেক্ট, যে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ডলারকেই একমাত্র কারেন্সি হিসেবে নেওয়া হবে ফর ইন্টারন্যাশনাল ট্রেডিং। তেলের বেচা কেনা হবে এটা দিয়ে। এই আমেরিকান ডলার উঠে আসলো, স্ট্রং হয়ে আসলো। এরপরেও কিন্তু এটা গেল সেই সময়ের ঘটনা। এরপরে আরেকটা প্রেক্ষাপট বলি, 1970 সাল, 70 বা 71, এই সময়টাতে প্রেসিডেন্ট নিক্সন ছিলেন। উনি বলল যে আগে কিন্তু ডলারের বিনিময়ে আপনি স্বর্ণ ক্রয় করতে পারতেন। আপনি বোধহয় সেই যুগে 1 আউন্স স্বর্ণ পেতেন $20 বিনিময়ে। কিন্তু উনি বললেন এখন থেকে ডলারের বিনিময়ে আর স্বর্ণ ট্রেড করা যাবে না, ট্রেড হবে না, ট্রেডিং বন্ধ হয়ে গেল। তো ডলারের কাছে টাকা মানে স্বর্ণের কাছে ডলার কিছুই না, বা ডলারের কাছে স্বর্ণ কিছুই না, এই অবস্থায় চলে গেল সবকিছু। মানে গোল্ড আর আপনি পাবেন না, কারণ গোল্ড ইজ মানি, স্বর্ণ তো টাকা, আসল টাকা তো স্বর্ণ, গোল্ড আর ডলার তো হচ্ছে কারেন্সি, সোজা কথা। এখন
এরপরে 1974 সালে কিন্তু আরেকটা ঘটনা ঘটে। সেটা 1974 সালে এই ঘটনাটা অনেকদিন গোপনীয় ছিল। রিসেন্টলি এটা ডিক্লাসিফাইড হয়, এটা প্রকাশিত হয় যে সৌদি আরবে তৎকালীন বাদশার সাথে একটা মিটিং হয়, গোপন মিটিং, যে এখন থেকে আপনারা ডিসাইড করবেন ইউএস ডলারের উপরে যে কতটুকু প্রাইস হবে তেলের, কিন্তু ওইটাই থাকবে যে তেল কিন্তু কিনা হবে আমেরিকান ডলার দিয়েই, সমস্ত ট্রেডিং গুলো হবে আমেরিকান ডলার দিয়ে, প্রাইসটা আপনারা ঠিক করে দিবেন। এটার বিনিময়ে যেটা হবে এই টাকাটা রিসাইকেল হয়ে আবার এই ডলারটা চলে যাবে আমেরিকান ফেডারেল রিজার্ভে। ফেডারেল রিজার্ভে যে সেখান থেকে তারা বিভিন্ন বন্ড ইস্যু করে সেটা অন্য অন্য কান্ট্রিগুলোকে তারা লোন হিসেবে দিবে। এটাই ছিল খেলা। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপট হচ্ছে আমেরিকার এই যে মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন জাবেরকে কনভিন্স করেছে আরব আমিরাতের যে আমরা একটা সেকেন্ড অপশন রাখবো, যে ভবিষ্যতে আমরা ইউএস ডলার থেকে সুইচ করে চাইনিজ ইউয়ানে চলে যাব। এটাতে কিন্তু আমেরিকানদের কিন্তু মাথা অত্যন্ত গরম হয়ে আছে যে এটা তো আমাদের জন্য সর্বনাশ। কারণ আপনার ইউএস ডলারের কি ছিল, ব্যাকিং কি ছিল? স্বর্ণ। তারপরে কি হলো? বিকল্প কি আসলো? তেল। এখন এই তেলের তো কোনো গ্যারান্টি নাই। এখন তারা চায়না করলো কি, চায়না কিন্তু বর্তমানে আপনি নিউজ চ্যানেলগুলো দেখেন বা ইউটিউব ঘেটে দেখেন, অঘোষিতভাবে চায়না কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ হোল্ড করে এখন। ওরা কিন্তু অনেক গোল্ড কিনে নিয়েছে। একটা দেশ, আফ্রিকার দেশ কঙ্গো, হ্যাঁ, কঙ্গো দেশের 70% কোবাল্ট কিনে নিয়েছে আপনার চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ কোম্পানি গুলা। তো এই কোবাল্ট কিসের জন্য ইউজ করবেন? এই কোবাল্ট গুলো যে এই যে আপনার এই ব্যাটারি চালিত গাড়িগুলা, বড় বড় এই যে হাইব্রিড থেকে শুরু করে এগুলোতে তো কোবাল্ট লাগে। চায়না সমস্ত ইনভেস্টমেন্ট করেছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালে। আমেরিকা তো সেই জায়গাতে বসে আছে। চায়না আস্তে 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 করে কিন্তু তাদের গুগলের বদলে তাদের নিজের সার্চিং ইঞ্জিন বের করেছে। সুইফট কোড, যেটা দিয়ে টাকা ট্রান্সফার করা যায়, ওই সুইফটের বিকল্প তারা বের করে ফেলেছে। তারা সবকিছুতে অ্যাডভান্স। এখন চায়না কি করছে? চায়না এখন চুপচাপ বসে আছে, দেখছে কখন এই ডলারটার পতন হয় আর কখন ওয়ার্ল্ড বলে, আরব দেশগুলো বলে আসো তোমার ইউয়ানকে আমরা গ্রহণ করলাম। ধন্যবাদ।